প্রথমেই বলি গলার অবস্থা খুব খারাপ, ঠিক আছে, ঠান্ডা লেগেছে চরম, তো একটু অ্যাডজাস্ট করে নিও। গতকাল আমাদের এই ভিডিওটাতে আগের ভিডিওর যেটা গতকাল আমি আপলোড করেছি, ঠিক আছে, তো সেখানে কিন্তু হাইড্রোজেন সালফাইড পর্যন্ত কমপ্লিট হয়েছিল, তো আজকে কিন্তু নাইট্রোজেন থেকে হবে। ওকে, দেখো এখানেও তাই, ওই একই প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ আগে পড়ব। সোডিয়াম নাইট্রাইট লাগছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লাগছে। এটাও কিন্তু অনেক সময় দেয় যে পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করতে গেলে কী কী প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ লাগবে। সোডিয়াম নাইট্রাইট, NaNO2 এবং NH4Cl। ওকে, তারপরে কি না নীতি, পরীক্ষাগারে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সমমোলার মিশ্রণকে, মানে তোমাকে দুটোই একই মোল পরিমাণ নিতে হবে। গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে সাবধানে উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম নাইট্রেট ও সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এবং উৎপন্ন সোডিয়াম নাইট্রাইট তাপের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন ও জল উৎপন্ন করে। একদম ইজি। ওকে, দেখো তাহলে প্রথম ধাপে কি উৎপন্ন হলো, যে সোডিয়াম নাইট্রাইট উৎপন্ন হলো, ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রাইট, এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হলো প্রথম ধাপে। ওকে, এই অ্যামোনিয়াম নাইট্রেটকে তারপরে তুমি যখন তাপ দেবে ধীরে ধীরে, তখন সেটা কিসে উৎপন্ন হবে, নাইট্রোজেন এবং জল উৎপন্ন করবে। আর সামগ্রিক সমিত সমীকরণ NaNO2 প্লাস NH4Cl কি উৎপন্ন হচ্ছে, NaCl প্লাস N2 প্লাস 2H2O। ওকে, তো ভালো করে বিক্রিয়াটা দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখো এই যে এইখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে, এই জেনেরোকো সেকশনগুলো খুব ভাইটাল। পরীক্ষাগারে কঠিন NH4Cl এবং NaNO2 এর মিশ্রণকে সরাসরি উত্তপ্ত করে N2 প্রস্তুত করা হয় না কেন, তার কারণ কি? দেখো, NH4Cl একটি উদ্বায়ী পদার্থ এবং সহজেই ঊর্ধ্বপাতিত হয়, তাই কঠিন অবস্থায় NH4Cl ও NaNO2 এর মিশ্রণকে উত্তপ্ত করলে বিক্রিয়া শুরুর আগেই NH4Cl বাষ্পীভূত হয়ে মিশ্রণ থেকে বেরিয়ে যায়। তাহলে কী বুঝলে এখান থেকে, না NH4Cl একটা উদ্বাহী পদার্থ, তাই প্রথমেই যদি আমরা একে উত্তপ্ত করি তাহলে কিন্তু এটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে বিক্রিয়া শুরুর আগেই। তাই NH4Cl আর NaNO2 এর মিশ্রণকে সরাসরি উত্তপ্ত করা হয় না। এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এইগুলো ফলো করে কিন্তু নাইট্রোজেন প্রস্তুত করা হয়ে থাকে, ঠিক আছে, তাই এটা ভালো করে পড়ে রাখবে। ওকে, নেক্সট দেখো, বলছে পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইটের ঘন জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে N2 প্রস্তুত করা হয় না কেন, এটাও তো একটা কোয়েশ্চেন। তুমি এখানে NaNO2 কোথায় যেন, এই যে NH4NO2 উত্তপ্ত করলে তারপরে তুমি প্রথমে আগে এইটাকে তৈরি করলে, তাই না, তারপরে তুমি ধীরে ধীরে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করলে, কিন্তু একে তুমি তো ডাইরেক্ট উত্তপ্ত করতে পারতে, তাই না, এই প্রসেস ফলো না করেও তুমি এই শুধুমাত্র তৃতীয় ধাপ ফলো করে এটা করতে পারতে, কিন্তু কেন হয় না সেটাও দেখো, উত্তরটা এখানে ভালো করে পড়ে রাখতে হবে আমাদেরকে। বলছে অ্যামোনিয়াম নাইট্রাইটের ঘন জলীয় দ্রবণকে যদি সরাসরি উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। বিক্রিয়াটি অত্যন্ত তাপ উৎপাদক ও খুব দ্রুত গতিতে ঘটে বলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। সেই জন্যই কিন্তু NH4NO2 এর জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়া ক্লোরাইডের 1:1 মোল অনুপাতে মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা হয়। বুঝতে পেরেছো? তাহলে ডাইরেক্ট উত্তপ্ত করলে হতো, কিন্তু এত বেশি তাপ উৎপন্ন হতো যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকতো, তাই না। নাইট্রোজেনের দুটো ব্যবহার পড়ে রেখো, ঠিক আছে, অনেকগুলো ব্যবহার এখানে আছে, যে কোনো দুটো ব্যবহার পড়ে রাখো। ওকে, নাইট্রোজেনের ধর্ম এত ইম্পর্টেন্ট না, এখানে চলে এসো। এই যে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমের কারণ কি, এখান থেকে পড়তে হবে। নাইট্রোজেন অণুতে দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এই বন্ধন অত্যন্ত স্থায়ী প্রকৃতির, ঠিক আছে, এই যে ট্রিপল বন্ডটা তোমরা দেখছো এটা অত্যন্ত স্থায়ী প্রকৃতির, তাই নাইট্রোজেন দুমদাম করে কিন্তু বিক্রিয়া করতে যায় না। নাইট্রোজেন অণুর বিয়োজন তাপের মান তুলনামূলকভাবে অনেক বেশি, ঠিক আছে, সেজন্য 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও এটি খুব অল্পই বিয়োজিত হয়। এই অতিরিক্ত স্থায়িত্বের জন্য নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা খুবই কম। ওকে, পড়ে রাখো, এটা একবার ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, তারপরে দেখো এইগুলো না ছোটো ছোটো বিক্রিয়া দিয়ে দেয় 2 নম্বরের, যে ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে জল সহ ফোটালে কী ঘটে। তো এটা পড়ে রাখতে হবে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইটকে আমরা যদি জল সহ ফোটাই তাহলে কি উৎপন্ন হচ্ছে, না ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তো তুমি এই কথাটা যদি ভালো করে পড়ে রাখো তো বিক্রিয়া নিজেই লিখতে পারবে, আর শেষে শেষে তোমরা সমতা বিধান করে দেবে, সমতা বিধান করতে কিন্তু ভুলবে না। ওকে, তারপরে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, ঠিক আছে, দেখো কি হয়, যদি আমরা এই 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করি, তাহলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ উৎপন্ন হয়। আর এই ধূসর বর্ণের মিশ্রণকে আমরা কি বলি না নাইট্রোলিম। এইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে নাইট্রোলিম কীভাবে উৎপন্ন করা হয়, ঠিক আছে। তো এইটা ভালো করে পড়ে রাখবে। আর অবশ্যই কিন্তু বিক্রিয়াটাও দেখো, এই দেখো CaC2 প্লাস N2 CaNCN প্লাস C, ঠিক আছে। এই বিক্রিয়াটাও কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। নাইট্রোলিম হলো বাণিজ্যিক নাম, আর এটার ব্যবহার কি না এটাকে সার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। জমিতে সার হিসাবে প্রয়োগ করলে জলের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তাহলে CaC2 প্লাস N2 যদি বিক্রিয়া করায় তাহলে CaNCN প্লাস C, ঠিক আছে। শর্তটাও দেখে রেখো এখানে, এই যে শর্তটা 1100 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কিন্তু লাগবে, তাই না? ওকে। নাইট্রোজেন সংবন্ধন, তোমরা কিন্তু এই নাইট্রোজেন সংবন্ধন কিন্তু টেস্ট পেপারে অনেকবার পাবে, ঠিক আছে। প্রচুর পেজে এটা আছে। আর এটা কিন্তু তোমার 3 নম্বরের কোশ্চেন দেয় তোমাকে, তখন প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ সবগুলোই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আমি বলি জিনিসটা কি, নাইট্রোজেন মাটিতে কিভাবে মেশে, এইটাই হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। তো কি হয় না একদম প্রথম ধাপে বজ্রপাতের সময় তড়িৎ স্ফুলিঙ্গ দ্বারা যে উচ্চ উষ্ণতা সৃষ্টি হয় তাতে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে 2NO। তুমি যদি বিক্রিয়াগুলোকে মনে রাখো না তাহলে এই কথাগুলো তুমি এমনিই লিখতে পারবে, বুঝলে। নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো 2NO। কত ডিগ্রি টেম্পারেচার? 2000 ডিগ্রি টেম্পারেচার। ওকে। দ্বিতীয় ধাপে কী হলো, 2NO প্লাস O2 উৎপন্ন করছে 2NO2। তৃতীয় ধাপে কী হচ্ছে না 2NO2 প্লাস H2O জলের সঙ্গে মিশছে, দিয়ে HNO3 উৎপন্ন করছে, নাইট্রিক অ্যাসিড প্লাস HNO2। ওকে, নো প্রবলেম। একদম শেষ ধাপে কী হচ্ছে যে CaCO3 সঙ্গে এই HNO3 বা নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে বিভিন্ন লবণের সঙ্গে। CaCO3 হতে পারে, Na2CO3 হতে পারে। তো এইগুলোর সঙ্গে বিক্রিয়া করার পরে কিন্তু CaNO3 প্লাস CO2 প্লাস H2O উৎপন্ন হচ্ছে। ওকে। আর তারপরে দেখো তাহলে এখানে তুমি কি পেয়ে গেলে, এখানে তুমি কিন্তু একটা যে নাইট্রেট লবণ পেয়ে গেলে। আর এই নাইট্রেট লবণগুলোই কিন্তু উদ্ভিদরা শোষণ করে, হ্যাঁ, উদ্ভিদরা শোষণ করে প্রোটিন সংশ্লেষণ করে। এইভাবেই কিন্তু মাটিতে নাইট্রোজেন মেশে। ওকে, বোঝা গেল কি বললাম? তো এটা খুব ইম্পর্টেন্ট, পড়ে রেখো, হ্যাঁ। লাভ-ল্যাং পদ্ধতি, দেখো এই প্রত্যেকটা পদ্ধতিতে কী কী পড়বে, কী কী লাগছে সেটা আগে পড়ো, ঠিক আছে। সাধারণ লবণ এবং গাঢ় H2SO4, তারপরে একবারে চলে এসো পদ্ধতি। দরকার নেই, পদ্ধতি আর দেয় না মোটামুটি, হ্যাঁ। এটা আমি পরের ভিডিওতে না একটু ছোট করে দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখান থেকে পড়লে জিনিসটা ভালো করে তৈরি হবে, হ্যাঁ। তো এখানে একটু বড় করে আছে, তো এইখান থেকে একটু শর্ট করে কিন্তু লিখতে হবে ওই শর্তটা, বুঝলে। শর্ত আর সমীকরণ নিয়ে তোমাদের 3 নাম্বার দেবে। তো আমি কিন্তু সেখান থেকে আমি অন্য একটা সোর্স থেকে এখানে দিয়ে দেবো, নেক্সট ভিডিও ফলো করো, পেয়ে যাবে। ওকে। অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি, দেখো কী কী লাগছে আগে দেখে নাও। এই যে তোমাকে এইটা লিখতে হবে, কারণ এইটাই কিন্তু শর্ত, বুঝলে, যে বিশুদ্ধ ও শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 1:8 অনুপাতে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 7000 থেকে 8000 ডিগ্রি সেন্টিগ্রেড 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম রেডিয়াম ধাতু সংকর নির্মিত তারজালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয়। এতে প্রায় 90% অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। দেখো বিক্রিয়া দাও। ওকে, ঠিক আছে। তাহলে প্লাটিনাম এই যে এটা কিন্তু একটা অনুঘটক, তাই না। PTRH অনুঘটক কিন্তু তোমাকে দিতে হবে, প্লাটিনাম রেডিয়াম অনুঘটক এখানে দিতে হবে। আর এইগুলো মনে রাখতে হবে, কত চাপ আর কত ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো শর্ত মানে কি, শর্ত মানে তুমি কি অনুঘটক দিচ্ছ, কত চাপ দিচ্ছ, কত টেম্পারেচার দিচ্ছ, এই পারিপার্শ্বিক জিনিস যেগুলো লাগছে এইটাই হচ্ছে শর্ত, বুঝলে। তাহলে এইগুলো কিন্তু তোমার বিক্রিয়াটা মনে থাকলেই ওটা তুমি বানিয়ে লিখতে পারবে, বুঝলে। এইবার এখানে যে এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, এই নাইট্রিক অক্সাইড পরের ধাপে কী হয়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঠান্ডা করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর তারপরের ধাপে কী হয় না এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জল দ্বারা শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিডের লঘু দ্রবণ উৎপন্ন করে, এই দেখো, ঠিক আছে। তো পেয়ে গেলে তুমি নাইট্রিক অ্যাসিড, তাই না। তাহলে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয়, হয়ে গেল। এবার এখানে দেখো একটা কোশ্চেন আছে, এই বলেছিলাম না জেনারেল সেকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা বিক্রিয়াটা করালাম, এখানে HNO3 প্রস্তুতির সময় NH3 বায়ুর মিশ্রণকে প্লাটিনাম রেডিয়াম তারজালের ওপর দিয়ে অতি দ্রুত কেন চালনা করা হয়, এর একটা কারণ আছে। এর কারণটা দেখো, বলছে
যদি এই অনুঘটকের সঙ্গে গ্যাসীয় মিশ্রণের সংস্পর্শকাল দীর্ঘ হয় তাহলে অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণে নাইট্রোজেন উৎপন্ন হয় কিন্তু এনও পাওয়া যায় না। ঠিক আছে, অসম্পূর্ণ জারণে নাইট্রোজেন উৎপন্ন হয় কিন্তু এনও পাওয়া যায় না। ঠিক আছে, সেই জন্য দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। তারপরে আর দেখো, এখানে যদি তুমি এনও না পাও তাহলে তুমি HNO3 উৎপন্ন করবে কী করে? পরের ধাপে তো তোমাকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে NO2, তারপরে তো জলের সঙ্গে বিক্রিয়া করে HNO3 আনতে হবে, তাই না? তাহলে আমি যদি প্রথম ধাপে NOই না পাই, নাইট্রোজেন পাই, তাহলে আমি HNO3 আনবো কী করে? আনতে পারবো না। তাহলে সেই জন্য একে দ্রুত পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড। দেখো, এই ধাপগুলো ভালো করে দেখে রাখো। প্রথমে কি করতে হবে না, সালফার চুল্লির মধ্যে আয়রন পাইরাইডস বা সালফারকে অতিরিক্ত বায়ুতে পোড়াতে হবে। S+O2 SO2, ঠিক আছে, Fe2 + 11O2, দেখো হয়েছে Fe2O3 + SO2। অবশ্যই কিন্তু সমতা বিধান করতে হবে, মাস্ট, বারবার বলছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি এখানে কি পেলে না, এই আয়রন পাইরাইডস বা সালফারকে অতিরিক্ত বায়ুতে পোড়ানোর ফলে Fe2O3 পেলে, Fe2O3 পেলে। ওকে, আর কি পেলে না, SO2 পেলে, তাই তো, সালফার ডাইঅক্সাইড পেলে। এইবার এই SO2কে তুমি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাও V2O5 অনুঘটকের উপস্থিতিতে, উৎপন্ন হলো SO3 আর 45 কিলোক্যালোরি তাপ। খুব ভালো কথা, অবশ্যই শর্ত, যদি 3 নাম্বার দেয় শর্ত কিন্তু অবশ্যই লিখতে হবে। আর তৃতীয় ধাপে কী করবে না, তৃতীয় ধাপে এই SO3কে, এই যে SO3 গ্যাসকে ঠান্ডা করে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষণ করলে পাইরোসালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে H2SO4 + SO3 পাইরোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম পেলে, তাই তো, একেই কিন্তু বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, বেশ। আর চতুর্থ ধাপ কি না, ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে প্রয়োজনীয় মাত্রার গাঢ় H2SO4 প্রস্তুত করা হয়। ঠিক আছে, এই যে এবার ওলিয়ামের সঙ্গে তুমি জল মিশিয়ে দাও, তুমি পেয়ে গেলে কিন্তু H2SO4। আচ্ছা, এই যে সালফান, এই কোশ্চেনটা অনেকবার এসেছে যে সালফান কাকে বলে? 100% ওলিয়ামকে কিন্তু সালফান বলে, 100% ওলিয়ামকে বলে সালফান। ওকে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো, স্পর্শ পদ্ধতিতে SO3কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না কেন? ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো এখন খুব আসছে, বুঝলে? এর কারণ হচ্ছে SO3কে সরাসরি জলে মিশিয়ে যদি H2SO4 উৎপন্ন হওয়ার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপে বেশ কিছু পরিমাণ SO3 জলীয় বাষ্পের সঙ্গে মিশে ছোট ছোট কণায় পরিণত হয়ে ঘন কুয়াশা সৃষ্টি করে। এই কুয়াশা সহজে ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় না, ফলে কিছু পরিমাণ SO3-র অপচয় ঘটে। সেই জন্যই কিন্তু SO3কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না। ঠিক আছে, উৎপন্ন তাপে সালফিউরিক অ্যাসিডের কিছু অংশ সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনও জলীয় বাষ্পে ভেঙে যায়। তাহলে এই SO3-র কিছু অংশ তিনটে সালফার ডাইঅক্সাইডে ভেঙে যায়, অক্সিজেন এবং জলীয় বাষ্পে ভেঙে যায় এবং নষ্ট হয়। সেই জন্য এই বিক্রিয়াটি করানো হয় না। খুব ভালো করে পড়ে রাখবে, তোমাদের বইয়ে আছে তো সেখান থেকে কিন্তু পড়ে নেবে, আর ভিডিও স্টপ করেও তোমরা পড়ে নিতে পারো। ওকে, তো H2SO4 থেকে কী উৎপন্ন হয় দেখো, এই যদি আমরা সরাসরি উত্তপ্ত করি তাহলে কি হবে না, সরাসরি যদি সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিই, এই যে SO3কে সরাসরি যদি জলে মেশাই তাহলে কী হবে দেখো, এই যে 2H2SO4 থেকে কী হচ্ছে না, SO2 + H2O + O2, তাহলে অনেকটা H2SO4 কিন্তু বা SO3 কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য এটা করা হয় না। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ যে সালফিউরিক অ্যাসিডের কিছু অংশ সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড হলো অক্সিজেন, এই যে অক্সিজেন এবং জলীয় বাষ্পে ভেঙে গেল এই যে H2O, তাহলে যার জন্য কিন্তু এই পদ্ধতিটা করা হয় না, কারণ অনেকটাই নষ্ট হয়ে যায়। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 এবং O2 এর মিশ্রণ বিশুদ্ধ হওয়া প্রয়োজন কেন? দেখো, যদি বিশুদ্ধ না হয়, অশুদ্ধ হিসাবে যদি সামান্য পরিমাণ ধূলিকণা, জলীয় বাষ্প, সালফার, H2S এবং বিশেষভাবে আর্সেনাস অক্সাইড থাকে, তাহলে এরা অনুঘটক বিষ হিসাবে কাজ করে। এবার অনুঘটক বিষ হিসাবে কাজ করলে কি হবে বলো তো, এরা এই যে প্লাটিনাম অনুঘটক আছে না, প্লাটিনাম অনুঘটকের অনুঘটন ক্ষমতা কমে যাবে। প্লাটিনাম অনুঘটকের যে অনুঘটন ক্ষমতাটা, সেটা এই অশুদ্ধিগুলো মিশে থাকলে কমে যাবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা স্লো হবে, তাই না? বিক্রিয়াটা ঠিকঠাক হবে না। ওকে, নেক্সট, এই কোশ্চেনটা বিশাল ভাইটাল কোশ্চেন এটা। স্পর্শ পদ্ধতিতে অনুঘটক হিসাবে V2O5 এবং প্লাটিনাইজড অ্যাসবেস্টসের মধ্যে কোনটি উপযোগী এবং কেন?
বলছে SO2কে SO3-তে রূপান্তরিত প্রক্রিয়ায় V2O5 কিন্তু বেশি উপযোগী। এর একটা কারণ আছে, কারণ এটি জলীয় বাষ্প, ধূলিকণা, সালফার, আর্সেনাস অক্সাইড ইত্যাদি দ্বারা সহজে নষ্ট হয় না এবং এর দামও কম। সেই জন্য কিন্তু একেই আমরা ব্যবহার করি। একবার পড়ে নিলেই কিন্তু মুখস্থ হয়ে যাবে, তাই না? একবার যদি ভালো করে দেখে নাও তাহলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম না, এই V2O5 জলীয় বাষ্প, ধূলিকণা, সালফার, তারপরে আর্সেনাস অক্সাইড ইত্যাদি দ্বারা সহজে নষ্ট হয় না এবং এর দামও কম। সেই জন্যই কিন্তু এটাকে ব্যবহার করা হয়। আর অপরদিকে তুমি যদি প্লাটিনাইজড অ্যাসবেস্টস ব্যবহার করো, তাহলে এই অনুঘটকটি না আর্সেনিক বা ধূলিকণা জাতীয় অশুদ্ধির উপস্থিতিতে নিজের ক্রিয়াশীলতা হারিয়ে ফেলে এবং এর দাম খুব বেশি, সেই জন্য একে কিন্তু ব্যবহার করা হয় না। ওকে, তো তোমাদের যখনই এইটা পড়া হয়ে গেল, এইবার তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের 10টা পেজের এই চ্যাপ্টার থেকে যা যা কোশ্চেন আছে একবার দেখে নাও, পারছো কি না, দেখো সব হয়ে যাবে। ঠিক আছে, একবার চ্যাপ্টারটা যদি এরকম করে পড়ে টেস্ট পেপারে যাও, দেখবে সব হয়ে যাচ্ছে। তাই এই চ্যাপ্টার থেকে 10টা পেজের কোশ্চেন ভালো করে নিও। ওকে, আমি আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। তোমরা বলো কোন চ্যাপ্টার চাও, আমি সেই চ্যাপ্টারই নিয়ে আসবো। কমেন্ট বক্সে কিন্তু তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কোন চ্যাপ্টার চাও। ওকে, বাই।